100 টাকার ঋণ শোধ করতে ফিরলেন ব্যাংক ম্যানেজার, কিন্তু সত্য জেনে কেঁদে ফেললেন। বন্ধুরা, এই গল্প শুধু ঋণের নয়, এই গল্প মানবতা, ত্যাগ এবং আসল সচ্ছলতার। গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের সত্যটি আপনার চিন্তাধারা বদলে দেবে। গল্পটি যদি হৃদয় ছুঁয়ে যায়, তবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। এমন হৃদয়স্পর্শী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, লখনৌয়ের গোমতীনগর এলাকার সেই বিলাসবহুল ব্যাংক শাখায় সন্ধে 4:30 বাজছিল। বাইরে সূর্য অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ভেতরের জগৎ তখনও ফাইল, কিবোর্ডের খটখট শব্দ এবং যান্ত্রিক আওয়াজে আটকে ছিল। প্রধান ব্যবস্থাপকের কেবিনে বসে অরিন্দম ব্যানার্জি তার চশমার পেছন থেকে লোন রিকভারির একটি তালিকা দেখছিলেন। 42 বছর বয়সে অরিন্দম সেই সব কিছু অর্জন করেছিলেন যার স্বপ্ন দেউরিয়া এবং গোরখপুরের গলিতে ঘুরে বেড়ানো প্রতিটি ছেলে দেখে। সাদা শার্ট, পরিপাটি করে বাঁধা টাই এবং চেহারায় এমন এক গাম্ভীর্য যা যে কাউকে কাছে আসার আগে দুবার ভাবতে বাধ্য করবে। অরিন্দমের কাছে ব্যাংকের নিয়ম ছিল পাথরের খোদাই করা রেখার মতো। তার কেবিনে আবেগের কোনো স্থান ছিল না। ঠিক তখনই দরজায় মৃদু কড়া নাড়ার শব্দ হল। একজন বৃদ্ধ কৃষক, যার কুর্তায় ঘাম ও ধুলোর দাগ ছিল, তিনি ভেতরে প্রবেশ করলেন। তার হাতে ব্যাংকের একটি নোটিশ ছিল এবং চোখে এক অদ্ভুত অসহায়ত্ব। সাহেব, ট্র্যাক্টরের একটি কিস্তি, ব্যাস এই মাসটা ছেড়ে দিন, পরের বার মেয়ের বিয়ের পর নিশ্চিত জমা করে দেব। তিনি তার খাঁটি গ্রামীণ ভাষায় আকুতি জানালেন। অরিন্দম এক মুহূর্তের জন্যও ফাইল থেকে চোখ সরালেন না। দেখুন কাকা, ব্যাংক আপনার বাধ্যবাধকতার ওপর নয়, বরং কাগজের ওপর চলে। আগামী পরশুর মধ্যে কিস্তি জমা না হলে আমাদের ট্র্যাক্টর তুলে নিতে হবে। নিয়ম সবার জন্য সমান, সে আপনি হন বা অন্য কেউ। বৃদ্ধ কৃষক আরও কিছু বলতে চাইছিলেন, কিন্তু অরিন্দম বেল বাজিয়ে পিয়নকে ডেকে নিলেন। কৃষক যখন বাইরে যাচ্ছিলেন, তখন তার ঝুঁকে পড়া কোমর আর কাঁপতে থাকা হাত এক মুহূর্তের জন্য অরিন্দমের মনে আলোড়ন তৈরি করেছিল, কিন্তু তিনি তৎক্ষণাৎ তা ঝেড়ে ফেললেন। তার মনে হল এটাই প্রফেশনালিতা। সন্ধ্যায় যখন তিনি তার চকচকে গাড়িতে বসে বাড়ির দিকে রওনা হলেন, সারা রাস্তা তিনি এই ভাবনায় ডুবেছিলেন যে মানুষ এত দায়িত্বজ্ঞানহীন কেন হয়। তিনি ভুলে গিয়েছিলেন যে দায়িত্ব এবং বাধ্যবাধকতার মধ্যে একটি খুব সূক্ষ্ম রেখা থাকে, যা প্রায়শই সাহেবের চেয়ারে বসে থাকা মানুষরা দেখতে পান না। রাতের নিস্তব্ধতায় অরিন্দমের ফ্ল্যাটটি আরও বড় মনে হচ্ছিল। স্ত্রী এবং সন্তানরা গ্রীষ্মের ছুটিতে শ্বশুরবাড়ি গিয়েছিল। একাকিত্ব এড়াতে অরিন্দম স্টোর রুম পরিষ্কার করার সিদ্ধান্ত নিলেন। পুরনো সিন্দুক এবং কাগজের স্তূপের মধ্যে তিনি তার প্রথম ব্যাংক পাসবুকটি খুঁজে পেলেন, যা তিনি গোরখপুরে থাকার সময় খুলেছিলেন। তিনি সেটি খোলার সাথে সাথেই তার পাতার মাঝখান থেকে একটি কোঁচকানো, পুরনো এবং হলুদ হয়ে যাওয়া 100 টাকার নোট মেঝের ওপর পড়ে গেল। ওই নোটটির ঠিক মাঝখানে টেপ লাগানো ছিল, যেন কেউ সেটিকে ছিঁড়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে। সেই নোটটি হাতে নিতেই অরিন্দম যেন বর্তমান থেকে বিচ্ছিন্ন হয়ে সোজা 1995 সালের গোরখপুরে পৌঁছে গেলেন। চোখের সামনে অসুরন মোড়ের সেই দৃশ্য ভাসতে শুরু করল। শ্রাবণ মাস ছিল এবং গোরখপুরের রাস্তায় হাঁটু পর্যন্ত জল জমেছিল। 13 বছরের ছোট্ট অরিন্দম তার মায়ের পুরনো শাড়ির আঁচল ধরে দাঁড়িয়েছিল। বাবা মারা যাওয়ার 6 মাস পেরিয়ে গিয়েছিল এবং বাড়ির অবস্থা এমন ছিল যে উনুন জ্বালানো একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। সেই সন্ধ্যায় মায়ের প্রচণ্ড জ্বর ছিল এবং ছোট বোন সুমি ক্ষুধায় কাঁদছিল। অরিন্দমের কাছে 1 টাকাও ছিল না। সে দৌড়ে মোড়ে থাকা গুপ্তাজির মুদি দোকানে গেল। সেখানে সিঙাড়া এবং গরম রুটির গন্ধ বাতাসে ভাসছিল, যা অরিন্দমের ক্ষুধাকে আরও উস্কে দিচ্ছিল। গুপ্তাজি, শুধু 1 প্যাকেট বিস্কুট দিয়ে দিন, কাল নিশ্চিত টাকা দিয়ে দেব, অরিন্দম হাত জোড় করে বলেছিল। কিন্তু গুপ্তাজি, যিনি তার হিসাব নিকাশে ব্যস্ত ছিলেন, তিনি এক ঝটকায় অরিন্দমের হাত সরিয়ে দিলেন। এখানে কোনো দানছত্র খোলা হয়নি, কালকের ধার আজ পাওয়া যায় না, ভাগ এখান থেকে। যখন ভিড়ের ধাক্কা খেয়ে অরিন্দম কাদায় পড়ে গেল, তখন তার মনে হলো যে তার দুনিয়া শেষ হয়ে গেছে। তার চোখ থেকে জল নয়, বরং আত্মমর্যাদা ঝরে পড়ছিল। ঠিক তখনই পাশের একটি ছোট্ট গুমটি থেকে, যেখানে চায়ের কেটলি ফুটছিল, দয়ালু কাকা বাইরে এলেন। দয়ালু কাকা, যিনি পুরো গলির জন্য শুধু একজন চা বিক্রেতা ছিলেন, কিন্তু সেই দিন অরিন্দমের কাছে তিনি ভগবানের চেয়ে কম ছিলেন না। কাকা অরিন্দমকে তুললেন,
তার গাল থেকে কাদা পরিষ্কার করলেন এবং নিজের ছেঁড়া গেঞ্জির পকেট থেকে সেই 100 টাকার নোটটি বের করে গুপ্তাজির কাউন্টারে রেখে দিলেন। এনে 1 প্যাকেট বিস্কুট আর আধ কিলো আটা দিয়ে দে একে। কাকার সেই কণ্ঠস্বর আজও অরিন্দমের কানে কোনো সঙ্গীতের মতো প্রতিধ্বনিত হচ্ছিল। অরিন্দম যখন কাকার দিকে তাকাল, তখন তিনি শুধু হেসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি বলেছিলেন, বাবা, এটা চুরি নয়, এটা তোর ঋণ। হ্যাঁ, যখন বড় মানুষ হবি, ব্যাংকে সাসেব হবি, তখন ফিরিয়ে দিস। অরিন্দম সেই সময়ে জানতেন না যে দয়ালু কাকা ওই 100 টাকা তার মেয়ে সুমির ইন্টারমিডিয়েট পরীক্ষার ফর্ম পূরণের জন্য কয়েক সপ্তাহের সঞ্চয় করে জমিয়েছিলেন। সেদিন ছিল ফর্ম পূরণের শেষ দিন এবং ওই 100 টাকা ছাড়া সুমির বছরটি নষ্ট হয়ে যেত। কিন্তু কাকা একটা শিশুর চোখের জল মোছানোর জন্য নিজের মেয়ের ভবিষ্যতের বলিদান দিয়েছিলেন। রাত 2টো বাজছিল, কিন্তু অরিন্দমের চোখ থেকে ঘুম উধাও হয়ে গিয়েছিল। তিনি হাতে সেই পুরনো নোটটি ধরে নিজের ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন। লখনৌয়ের ঠান্ডা বাতাসও আজ তাকে বিঁধছিল। তিনি উপলব্ধি করলেন যে আজ যে চেয়ারে বসে তিনি নিয়মের দোহাই দিচ্ছেন, সেই চেয়ার পর্যন্ত পৌঁছানোর রাস্তাটি দয়ালু কাকার ওই 100 টাকার নোট থেকেই শুরু হয়েছিল। তিনি নিজেকে প্রশ্ন করলেন যে তিনি কি সত্যিই একজন সফল মানুষ হতে পেরেছেন? সফলতা কি শুধু ব্যাংক ব্যালেন্স আর বড় গাড়ি, নাকি সেই মানবতা যা তিনি গোরখপুরের গলিতে ফেলে এসেছেন? পরের দিন সকালে অরিন্দম অফিসে যাওয়ার বদলে একটি ছোট্ট ব্যাগ প্যাক করলেন। তিনি তার স্ত্রীকে ফোন করলেন এবং শুধু এটুকু বললেন, আমি কিছুদিনের জন্য গোরখপুরে যাচ্ছি, একটি অনেক পুরনো হিসেব বাকি আছে। তিনি যখন তার গাড়ি নিয়ে লখনৌ অযোধ্যা হাইওয়েতে উঠলেন, তখন তার মনে এক অদ্ভুত অস্থিরতা এবং উত্তেজনা উভয়ই ছিল। তিনি বারবার সেই 100 টাকার নোটটি দেখছিলেন, যা এখন তার মানিব্যাগের সবচেয়ে সুরক্ষিত কোণে ছিল। তিনি জানতেন না দয়ালু কাকা এখন কোথায় থাকবেন, তিনি বেঁচে আছেন কিনা তাও জানতেন না। কিন্তু তার মনে হচ্ছিল যে তিনি যদি আজ না যান, তবে সারা জীবন নিজের চোখে চোখ রাখতে পারবেন না। গোরখপুর যত কাছাকাছি আসছিল, অরিন্দম রাস্তার ধারের গাছপালা, পুরনো দোকান এবং ধাবাগুলোতে নিজের শৈশব দেখতে পাচ্ছিলেন। সহজনওয়া পেরোতেই যখন রাপ্তি নদীর ব্রিজের উপর ঠান্ডা বাতাসের ঝাপটা এলো, তখন অরিন্দমের চোখ ভিজে গেল। তিনি ভেবেছিলেন যে তিনি একজন বড় ম্যানেজারের মতো গ্রামে যাবেন, কিন্তু শহর যত কাছাকাছি আসছিল, তার ম্যানেজারের অহংকার তত গলে যাচ্ছিল। তিনি এখন সেই 13 বছরের অরিন্দমই ছিলেন, যে নিজের ঋণ শোধ করার জন্য ব্যাকুল ছিল। কিন্তু তার বিন্দুমাত্র ধারণাও ছিল না যে 25 বছরের সময় দয়ালু কাকার সাথে কি খেলা খেলেছে এবং সেই 100 টাকার ঋণ এখন কত বড় মূল্য দাবি করবে। গাড়ির গতি বাড়ছিল এবং অরিন্দমের হৃদয় জোরে জোরে স্পন্দিত হচ্ছিল, যেন সেই 100 টাকার নোটটি তার বুকে কোনো হৃদস্পন্দনের মতো ধুকফুক করছিল। গোরখপুরের সীমানায় প্রবেশ করতেই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা ইউক্যালিপটাস গাছের সারি অরিন্দমকে স্বাগত জানাতে শুরু করল। রাপ্তি নদীর ব্রিজে উঠতেই ঠান্ডা বাতাসের একটি ঝাপটা গাড়ির জানালা দিয়ে ভেতরে এলো, যাতে মাটি এবং জলের সেই মিশ্রিত গন্ধ ছিল যা কেবল এই শহরেরই পরিচয়। অরিন্দম নিজের গাড়ির গতি কিছুটা কমিয়ে দিলেন। সামনে থেকে আসা উত্তরপ্রদেশ পরিবহনের সরকারি বাসগুলো এবং সেগুলোর হর্নের শব্দ অরিন্দমের কাছে কোনো পুরনো গানের মতো মনে হচ্ছিল। শহর অনেক বদলে গিয়েছিল। ফ্লাইওভার তৈরি হয়েছিল, বড় বড় দালানের হোর্ডিং লাগানো ছিল এবং রাস্তায় ভিড় আগের চেয়ে বহুগুণ বেড়ে গিয়েছিল। কিন্তু অরিন্দমের চোখ তো সেই পুরনো গোরখপুরকে খুঁজছিল, যা তিনি 25 বছর আগে ছেড়ে গিয়েছিলেন। গাড়িটি অসুরন মোড়ের কাছে পৌঁছতেই অরিন্দমের হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। তিনি নিজের গাড়িটি একপাশে দাঁড় করালেন এবং বাইরে বেরোলেন। তার চকচকে কালো গাড়ি এবং ইস্ত্রি করা সাফারি স্যুট সেখানকার পরিবেশের সম্পূর্ণ আলাদা দেখাচ্ছিল। মানুষজন ঘুরে ঘুরে তাকে দেখছিল, কিন্তু অরিন্দমের মনোযোগ অন্য কোথাও ছিল। তিনি সেই কোণটি খুঁজছিলেন যেখানে একসময় টিনের একটি ছোট্ট চালার নিচে দয়ালু কাকার দোকান ছিল। সেখানে এখন একটি বিশাল ইলেকট্রনিক শোরুম দাঁড়িয়েছিল, যার কাঁচের দেওয়ালের পেছনে দামি মোবাইল এবং ল্যাপটপ সাজানো ছিল। অরিন্দমের এক মুহূর্তের জন্য মনে হল যে হয়তো তিনি ভুল জায়গায় চলে এসেছেন। তিনি চশমা খুলে নিজের চোখ মুছলেন এবং আবার দেখলেন।
না, জায়গাটি একই ছিল। সেই পুরনো অশ্বত্থ গাছটি আজও সেখানেই দাঁড়িয়েছিল, যার ছায়ায় বসে অরিন্দম একসময় স্কুলের ছুটিতে চায়ে চুমুক দিতেন। অরিন্দম ওই শোরুমের কাছের একটি ছোট পানের দোকানে গেলেন। ভাই সাহেব, এখানে আগে একটি চায়ের দোকান ছিল, দয়ালু কাকার। আপনি কি জানেন তিনি কোথায় গেছেন? অরিন্দমের কণ্ঠস্বরে একটি দ্বিধা ছিল। পানওয়ালা খয়ের লাগাতে লাগাতে তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন এবং তারপর বললেন, সাহেব, আপনি অনেক পুরনো কথা জিজ্ঞেস করছেন। এখানে তো এখন বড় বড় মানুষজন বসে। দয়ালু কাকা তো অনেক আগেই এখান থেকে সরে গেছেন। শুনেছি এখন শহরের বাইরের কোনো এলাকায় থাকেন। অরিন্দমের মনে হতাশার এক ঢেউ খেলে গেল। তিনি তার গাড়িতে ফিরে গিয়ে বসলেন এবং স্টিয়ারিংয়ের ওপর হাত রেখে ভাবতে লাগলেন। তার মনে হল যে হয়তো তিনি অনেক দেরি করে ফেলেছেন। 25 বছর একটি দীর্ঘ সময়। ঠিক তখনই তার মনে পড়ল যে কাকার একটি ছেলেও ছিল, যে সম্ভবত তার বয়সের চেয়ে একটু ছোট ছিল। অরিন্দম হাল ছাড়লেন না। তিনি পরের 2 ঘন্টা শহরের সরু গলি এবং পুরনো পরিচিতদের কাছে কাটালেন। অবশেষে একজন পুরনো সংবাদপত্র বিক্রেতা তাকে জানালেন যে দয়ালু কাকা এখন অসুরন থেকে দূরে একটি বস্তিতে থাকেন, যেখানে শ্রমিক এবং ছোট কারিগরদের বাড়ি। অরিন্দম নিজের গাড়িটি সেই দিকে ঘুরিয়ে দিলেন। তিনি মূল শহর থেকে যত দূরে যাচ্ছিলেন, রাস্তাগুলো তত সরু এবং এবড়োখেবড়ো হয়ে উঠছিল। তার 30 লাখ টাকার গাড়িটি সেই কাঁচা রাস্তাগুলোতে ধুলো ওড়াচ্ছিল। তিনি যখন সেই বস্তির প্রবেশমুখে পৌঁছলেন, তখন তাকে তার গাড়িটি সেখানেই রেখে যেতে হলো, কারণ সামনের রাস্তাটি খুব ছোট ছিল। অরিন্দম পায়ে হেঁটেই এগিয়ে গেলেন। তার পলিশ করা জুতো মাটিতে মেখে যাচ্ছিল, কিন্তু তার এতে কোনো ভ্রুক্ষেপ ছিল না। তিনি শুধু নিজের পকেটে সেই 100 টাকার নোটের ওজন অনুভব করছিলেন। কিছুক্ষণ হাঁটার পর তিনি একটি ছোট কুঁড়ে ঘরের মতো বাড়ি দেখতে পেলেন, যার বাইরে একজন বৃদ্ধ মানুষ কাঠের তক্তপোষে বসেছিলেন। তার হাতে একটি পুরনো লোহার কেটলি ছিল এবং তিনি সেটি একটি ছেঁড়া কাপড় দিয়ে পরিষ্কার করছিলেন। অরিন্দমের হৃৎস্পন্দন যেন থেমে গেল। সেই মুখটি বলিরেখায় ভরে গিয়েছিল, কোমর ঝুঁকে গিয়েছিল এবং চোখ ঝাপসা হয়ে গিয়েছিল, কিন্তু সেই সরলতা আজও একই ছিল। তিনি দয়ালু কাকাই ছিলেন। অরিন্দম ধীরে ধীরে তার কাছে গেলেন। কাকা, তিনি খুব ধীর স্বরে ডাকলেন। বৃদ্ধ মানুষটি তার ঝাপসা চোখে ওপরের দিকে তাকালেন। কে? চা শেষ হয়ে গেছে বাবা, এখন তো শুধু স্মৃতিগুলোই বেঁচে আছে। কাকার কণ্ঠস্বরে এমন এক অনুরণন ছিল যার সোজা বুক চিলে বেরিয়ে গেল। অরিন্দম তার পায়ের কাছে মাটিতেই বসে পড়লেন। কাকা, আমি অরিন্দম, সেই ছেলে যাকে আপনি 25 বছর আগে গুপ্তাজির দোকান থেকে তুলেছিলেন, যাকে আপনি 100 টাকা দিয়ে ক্ষুধা এবং অপমান থেকে বাঁচিয়েছিলেন। কাকার হাত কাঁপতে লাগল। তিনি তার ঝাপসা দৃষ্টি অরিন্দমের চেহারায় স্থির করার চেষ্টা করলেন। অরিন্দম বাবা, তুই সত্যিই চলে এলি? আমি তো শুনেছিলাম যে তুই লখনৌতে অনেক বড় সাহেব হয়েছিস। অরিন্দম পকেট থেকে সেই পুরনো টেপ লাগানো 100 টাকার নোটটি বের করলেন এবং কাকার হাতের তালুতে রেখে দিলেন। কাকা সেটি ছুঁলেন এবং তার চোখ থেকে জল ছলকে পড়ল। বাবা, তুই এটা আজ ফেরত দিতে এসেছিস? আমার তো মনে হয়েছিল যে তুই এটা ভুলেই গিয়েছিলিস। অরিন্দমের গলা ধরে এলো। কাকা, আমি এটা ভুলে যেতে চেয়েছিলাম, কিন্তু এই নোটটি আমাকে ঘুমোতে দিত না। আমার মনে হয়েছিল যে আমি ধনী হয়ে গেছি, কিন্তু এখানে এসে বুঝতে পারলাম যে আসল ধনী তো আপনি ছিলেন। ঠিক তখনই অরিন্দমের চোখ কুঁড়ে ঘরের ভেতরে গেল। সেখানে একজন অসুস্থ নারী শুয়েছিলেন, যার ক্রমাগত কাশি হচ্ছিল। অরিন্দম জিজ্ঞেস করলেন, উনি কে কাকা? কাকার চোখে এক গভীর বেদনা ফুটে উঠল। এ সুমি রে বাবা, আমার মেয়ে, মনে আছে তোর? ওই দিনই ওর স্কুলের ফর্ম পূরণ করার কথা ছিল। ওই 100 টাকা ছাড়া ওর বছরটা নষ্ট হয়ে গেল। তারপর দারিদ্র্য এমন বাড়ল যে ও আর পড়তেই পারল না। কারখানায় সেলাইয়ের কাজ করতে করতে ওর ফুসফুস নষ্ট হয়ে গেছে। ডাক্তাররা বলেন যে ওর হাঁপানি হয়েছে, কিন্তু আসল রোগ তো হল দারিদ্র্য। অরিন্দমের মনে হল যেন কেউ তার বুকে পাথর চাপা দিয়ে দিয়েছে। তিনি প্রথমবারের মতো উপলব্ধি করলেন যে তার সেদিনের একবেলার খাবারের মূল্য কাকার মেয়ের ভবিষ্যৎ দিয়ে চোকাতে হয়েছিল। ওই 100 টাকার নোট কোনো সাধারণ কাগজ ছিল না। এটি ছিল একজন বাবার তার মেয়ের জন্য দেখা সবচেয়ে বড় স্বপ্ন, যা তিনি এক অপরিচিত শিশুর ক্ষুধা মেটানোর জন্য কুরবানি করে দিয়েছিলেন।
অরিন্দম সেই কুঁড়েঘরের দেয়ালগুলির দিকে তাকিয়েছিলেন, যা জায়গায় জায়গায় ফেটে গিয়েছিল। তার কাছে নিজের ব্যাংকের সেই বড় চেয়ার, নিজের এসি দেওয়া কেবিন এবং নিজের লক্ষ লক্ষ টাকার বেতন খুব তুচ্ছ মনে হতে লাগল। তিনি একজন ব্যাংক ম্যানেজার ছিলেন, যিনি প্রতিদিন কোটি কোটি টাকার লোকসান এবং লাভের হিসাব কষতেন। কিন্তু আজ তিনি বুঝতে পারলেন যে জীবনের সবচেয়ে বড় লোকসান তো কাকা সহ্য করেছিলেন, এবং তার লাভ অরিন্দমের সাফল্যের রূপে লখনৌতে ফুলে ফেপে উঠছিল। কাকা অরিন্দমের হাত নিজের হাতে নিয়ে বললেন, কাঁদিস না বাবা, সুমির কোনো আক্ষেপ নেই। ও তো আজও বলে যে বাবুজি যা করেছেন তা ঠিকই ছিল। তুই সাহেব হয়েছিস, আমাদের জন্য এটাই অনেক। অরিন্দম অনুভব করলেন যে কাকা আজও তার কাছে কিছু চাইছেন না। তিনি শুধু ওই 100 টাকার নোটটিতে হাত বোলাচ্ছিলেন, যেন সেটি কোনো অমূল্য রত্ন। অরিন্দমের মনে এক গভীর দ্বন্দ্ব চলছিল। তিনি ভাবছিলেন যে তিনি এই ঋণ কিভাবে শোধ করবেন। শুধু টাকা দেওয়াই কি যথেষ্ট হবে, নাকি কাকার সেই বলিদানের মূল্য অন্য কিছুই? সন্ধ্যার আবছায়া গোরখপুরের গলিতে নেমে আসছিল, এবং অরিন্দম সেখানেই কাকার কাছে বসেছিলেন, এটা ভেবে যে একজন ব্যাংক ম্যানেজারের কাছে কি এমন কোনো অনুভূতির সুদ আছে যা এই মানবতার ঋণকে শোধ করতে পারে। তার নিজের সমস্ত পড়াশোনা এবং ডিগ্রি সেই মুহূর্তে বেকার মনে হচ্ছিল, কারণ জীবনের সবচেয়ে বড় শিক্ষার কোনো সূত্র তার বইগুলোতে ছিল না। রাতের গভীর নিস্তব্ধতা সেই ছোট্ট বস্তিটিকে নিজের কোলে তুলে নিয়েছিল। কুঁড়েঘরের বাইরে জ্বলতে থাকা মাটির প্রদীপের মৃদু আলোয় অরিন্দমের সাফারি স্যুট এখন ধুলো এবং ঘামে মলিন হয়ে গিয়েছিল, কিন্তু তার এতে কোনো ভ্রুক্ষেপ ছিল না। তার কানে সুমির সেই শুকনো কাশি কোনো শুলের মতো বিঁধছিল। অরিন্দম একজন ব্যাংক ম্যানেজার ছিলেন, যিনি সারাদিন ফাইলপত্র সামলাতেন, কিন্তু আজ তিনি উপলব্ধি করলেন যে জীবনের সবচেয়ে বড় ফাইলটি তো তার নিজের শহর গোরখপুরের এই সরু গলিতেই অসম্পূর্ণ পড়ে আছে। তিনি দয়ালু কাকার রুক্ষ হাতটি নিজের হাতে নিলেন এবং খুব ধীর স্বরে বললেন, কাকা, আপনি 25 বছর আগে আমার আত্মমর্যাদা বাঁচিয়েছিলেন। আজ আমাকে আমার আত্মা বাঁচানোর একটা সুযোগ দিন। সুমিকে এই অবস্থায় রেখে আমি লখনৌতে ফিরে যেতে পারব না। দয়ালু কাকার চোখে সংকোচ ছিল। একজন গরিব মানুষের জন্য আত্মমর্যাদাই তার শেষ সম্বল। বাবা, তুই এত বড় সাহিব, আমরা তোর উপর বোঝা হব না এখন, কাকা ধীর স্বরে বললেন। কিন্তু অরিন্দম এবার ম্যানেজারের দৃঢ়তা দেখালেন। তিনি সাথে সাথে নিজের ফোন থেকে গোরখপুরের এক পুরনো বন্ধুকে ফোন করলেন, যে শহরের সরকারি হাসপাতালের একজন ডাক্তার ছিল। অরিন্দম জানতেন যে প্রাইভেট হাসপাতালের জাঁকজমকের চেয়ে কাকার সেই আস্থার বেশি প্রয়োজন ছিল, যা তিনি বহু বছর আগে হারিয়ে ফেলেছিলেন। পরের দিন সকালের প্রথম কিরণের সাথে সাথে অরিন্দম সুমি এবং কাকাকে নিজের গাড়িতে বসালেন। গাড়িটি যখন সেই কাঁচা বস্তি থেকে বেরিয়ে পাকা রাস্তা এলো, তখন অরিন্দমের মনে হল যে তিনি শুধু সুমিকে চিকিৎসার জন্যই নিয়ে যাচ্ছেন না, বরং নিজের সেই পুরনো পরিচয়কেও পেছনে ফেলে যাচ্ছেন, যা কেবল পরিসংখ্যান এবং লাভের ওপর বিশ্বাস রাখত। হাসপাতালে পৌঁছে অরিন্দম কোনো ভিআইপি লোক দেখানো আচরণ করলেন না। তিনি একজন সাধারণ নাগরিকের মতো লাইনে দাঁড়িয়ে সুমির টিকিট বানালেন। একজন ব্যাংক ম্যানেজার হওয়ার সুবাদে সরকারি কাগজপত্রের বিষয়ে তার ভালো বোঝাপড়া ছিল। তিনি দেখলেন যে কাকার কাছে আয়ুষ্মান কার্ড তো ছিল, কিন্তু তাতে কিছু প্রযুক্তিগত ভুল ছিল, যার কারণে তারা বিনামূল্যে চিকিৎসা পাচ্ছিলেন না। অরিন্দম নিজে অফিসে অফিসে ছুটে সেই ভুলগুলো সংশোধন করালেন। এটি এমন একটি কাজ ছিল যা কোনো ধনী মানুষ টাকা দিয়ে করিয়ে নিতে পারত, কিন্তু অরিন্দম নিজের সময় এবং পরিশ্রম দিয়ে এটি করেছিলেন। 30 থেকে 55 বছর বয়সী দর্শকদের জন্য এই দৃশ্যটি অত্যন্ত গভীর ছিল, যে একজন বড় আধিকারিক যখন নিজে সিস্টেমের সাথে লড়াই করেন, তখনই তিনি সাধারণ মানুষের অসহায়ত্ব বুঝতে পারেন। সুমির চিকিৎসা শুরু হল। ডাক্তাররা জানালেন যে হাঁপানি বেশ গভীর, তবে সঠিক যত্ন এবং ওষুধে সে সুস্থ হয়ে উঠতে পারে। হাসপাতালের বারান্দায় বসে থাকা দয়ালু কাকা সেই 100 টাকার নোটটি অরিন্দমের দিকে বাড়িয়ে দিলেন। বাবা, এই নোটটা তুই নিজের কাছেই রাখ, এটা আমার আমানত ছিল, এখন তোর কাছে থাকলে ভালো লাগবে। অরিন্দম নোটটি হাতে নিলেন এবং কাকার কাছে একটি প্রতিশ্রুতি দিলেন। তিনি গোরখপুরের এই একটি ট্রাস্টের সাথে মিলে একটি ছোট ফান্ড শুরু করার সিদ্ধান্ত নিলেন। এর নাম তিনি রাখলেন সুমিত শিক্ষা কোষ। এটি খুব বড় কোনো প্রতিষ্ঠান ছিল না,
বরং একটি ছোট প্রচেষ্টা ছিল যে গোরখপুরের কোনো স্কুলে যদি কোনো শিশু কেবল লেট ফি বা ফর্মের টাকার অভাবে তার পড়াশুনো ছেড়ে দিতে বাধ্য হয়, তবে সেই 100 টাকা বা 1000 টাকা সে ওই ফান্ড থেকে পেতে পারে। অরিন্দম চাননি যে সুমির সাথে যা হয়েছিল তা অন্য কোনো মেধাবী শিশুর সাথে হোক। 1 সপ্তাহ কেটে গেল। সুমির স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল এবং কাকার চেহারায় এখন সেই পুরনো হাসি ফিরে আসতে শুরু করেছিল। অরিন্দমের যাওয়ার সময় এসে গিয়েছিল। লখনৌয়ের ব্যাংক শাখা থেকে বারবার ফোন আসছিল। বিদায় নেওয়ার সময় অরিন্দম কাকার পা ছুঁয়ে প্রণাম করলেন। কাকা কাঁপতে থাকা হাতে তাকে আশীর্বাদ করলেন। যুগ যুগ বাঁচ বাবা, তুই আমাদের ঋণ শোধ করিসনি, তুই তো আমাদের জীবনকে নতুন অর্থ দিয়ে দিলি। অরিন্দম যখন লখনৌয়ের দিকে তার গাড়ি চালিয়ে ফিরে যাচ্ছিলেন, তখন তিনি অনুভব করলেন যে তার গাড়িটি আগের চেয়ে অনেক বেশি হালকা চলছে। তার হৃদয়ে যে 25 বছরের পুরনো বোঝা ছিল তা এখন এক শীতল ঝর্ণায় পরিণত হয়েছে। লখনৌ পৌঁছে অরিন্দম যখন নিজের কেবিনে বসলেন, তখন সেই দেউরিয়ার কৃষকটি আবারও তার সামনে দাঁড়িয়েছিল। তার চোখে একই ভয় ছিল যে আজ তার ট্র্যাক্টর তুলে নেওয়া হবে। অরিন্দম চশমা খুললেন এবং নিজের চেয়ারের সামনে বসার ইশারা করলেন। কাকা, বসুন, চা খাবেন? কৃষকটি অবাক হয়ে গেল। অরিন্দম তার ফাইল খুললেন এবং রুক্ষ কণ্ঠস্বরের বদলে সহানুভূতির সাথে বললেন, দেখুন, ব্যাংকের নিয়ম তো আমি বদলাতে পারবো না, তবে আপনার সমস্যার একটি রাস্তা আছে। আপনার ফসল উঠতে এখনও 2 মাস বাকি। ততদিনের জন্য আমি আপনার কিস্তিকে রিশেডিউল করতে পারি। এতে ব্যাংক তার টাকা পেয়ে যাবে এবং আপনি পেয়ে যাবেন সময়। আর হ্যাঁ, যদি কাগজপত্রে কোনো সমস্যা হয় তবে সরাসরি আমার কাছে চলে আসবেন। কৃষকের চোখে চমক চলে এলো। সে হাত জোড় করে বাইরে বেরোলে অরিন্দমের মনে হল যে আজ তিনি একজন সত্যিকারের ম্যানেজার হওয়ার দায়িত্ব পালন করেছেন। তিনি নিজের টেবিলের ড্রয়ার খুললেন এবং সেই 100 টাকার পুরনো নোটটি বের করলেন। তিনি সেটিকে ফ্রেম করে দেওয়ালে ঝোলাননি, কারণ তিনি চাননি যে এটি কোনো সাজসজ্জার বস্তুতে পরিণত হোক। তিনি সেই নোটটি তার সেই পুরনো ব্যাংক পাসবুকেই আবার রেখে দিলেন, যাতে যখনই তাকে অহংকার স্পর্শ করবে সেই নোটটি তাকে তার অতীত অবস্থান এবং মানবতার কথা মনে করিয়ে দিতে পারে। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় অরিন্দম সিগন্যালে সেই বেলুনওয়ালা শিশুটিকে দেখলেন। এবার তিনি জানালা নামালেন, হাসলেন এবং তার সমস্ত বেলুন কিনে নিলেন। তিনি শিশুটিকে টাকা দিলেন এবং সাথে একটি বিস্কুটের প্যাকেটও। শিশুটি আনন্দে লাফিয়ে উঠল। অরিন্দম অনুভব করলেন যে ঋণ কখনো শেষ হয় না, এটি কেবল এক হাত থেকে অন্য হাতে বদলাতে থাকে। 100 টাকার সেই ঋণ আজ একজন ব্যাংক ম্যানেজারের পুরো জীবনধারা বদলে দিয়েছিল। গোরখপুরের গলি থেকে শুরু হওয়া সেই গল্প এখন লখনৌয়ের ব্যস্ত মোড়ে মোড়ে মানবতার সুবাস ছড়াচ্ছিল। অরিন্দম এখন শুধু একজন সফল মানুষ ছিলেন না, তিনি একজন সার্থক মানুষ হয়ে উঠেছিলেন। এবং এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ব্যালেন্স শিট, যেখানে মুনাফার টাকায় নয় বরং শান্তিতে গোনা হচ্ছিল।